আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেল এবং ব্যানার দেখে আপনারা হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, হাই প্রোফাইল মিটিং। হ্যাঁ, এটা তো আজ আপনারা গতকাল সারা রাতে অনেকেই ভিডিওগুলো করেছে, হাই প্রোফাইল মিটিং চলছে, হাই প্রোফাইল মিটিং চলছে। আমি এই মুহূর্তে দিচ্ছি 12টা থেকে 1টার ভেতরে সবাই ঢুকা শুরু করবে। তো আজকের মিটিং এ যারা আছে, এটা হচ্ছে যে আমাদের বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে যাচ্ছে 13 জনের একটা গ্রুপ। তার মধ্যে আমাদের সম রেজাউল করিম ভাই আছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হয়তো বলতাম যে উনি মন্ত্রী, আরে না, কারণ সম রেজাউল করিমের কমিটিতে কোনো পদ পদবি নেই, বিপ্লব বড়ুয়ার আছে এবং শেখ হাসিনা খুব কাছে থাকার কারণে, নেত্রী কাছে থাকে না, তার নেতৃত্বে যাচ্ছেন। বা আপনি ধরে নেন কারণ নেতৃত্বে যাচ্ছে না, এদের ডাকা হয়েছে। তো সেখানে আমেরিকা থেকে অলরেডি চলে গেছেন উনি, আজকে 3 দিন যাবত ওখানে আছেন। রেজা ভাই লন্ডনে ছিলেন, উনিও গেছেন। আজকে অনেকে হয়তো ওনার ফটোটা দেখেছেন, এই গৌতম লাহিড়ী দাদার সাথে বসে ওনাদের ফটোটা। ওনারা দুইজনে হাই প্রোফাইল, 2 জন ছাড়াও আছে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা, এবং আছেন রোকেয়া প্রাচী, আপনার সকলেই চিনেন রোকেয়া প্রাচীকে, এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারোই, এবং মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাখি, যেটা কিনা আমাদের নানক ভাইয়ের মেয়ে, আপনারা সকলে জানেন, এবং যুব মহিলা লীগের আরেক সম্পাদক অরুণী, আপনারা সকলে এনাদের চিনেন। এছাড়াও আরো বেশ কিছু লোক যাচ্ছে, টোটাল 13 জনের একটা গ্রুপ। আজকে নেত্রীর সাথে বৈঠক। নেত্রীর সাথে এই বৈঠকটা আসলে হাই প্রোফাইল এই জন্যই বলছি যে গত 8-10 দিন যাবৎ বিভিন্ন গ্রুপে মিটিং হচ্ছে। তবে এখনকার এই মিটিং নেত্রী বলার পরে যে আমি আসছি ডিসেম্বরে, বলার পরে এটা হচ্ছে যে সর্ব হাই প্রোফাইল মিটিং। এরপরে এখন সম্ভবত সপ্তাহে 3 দিন বা 4 দিন প্রতিদিনই মিটিং হইতে থাকবে। আগামী যে মিটিংটা আছে সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের পুরুষ কমিশনার, মহিলা কমিশনার, এইভাবে নিয়ে মিটিং গুলো হবে। কারণ নেত্রী যখন দেশে আসবেন তখন বিভিন্ন জায়গায় আমাদের এই সেক্টরের লোকগুলোকে দরকার। কারণ এখন তো এই মুহূর্তে তো আমাদের ঐক্যের দরকার, বিভেদের দরকার নাই। এই মুহূর্তে আমাদের সংযোগের দরকার, বিয়োগের দরকার নাই। সুতরাং এই হাই প্রোফাইল মিটিং চলছে। এই হাই প্রোফাইল মিটিং থেকে মিটিং শেষে কালকের টানা টোটাল মিটিং গুলোর শেষে হয়তো আমরা আজকে যেহেতু 12 তারিখ, হয়তো 30 তারিখ বা আগামী মাসের যে কোনো সময় আমরা 2টা ইনফরমেশন পেতে পারি। সে 2টা ইনফরমেশন, একটা হচ্ছে যে নেত্রীর পক্ষ থেকে যে কোনো একজন, হয়তো নেত্রী যা যা বলবে সেটা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একজন হইতে পারে। এবং আইন অঙ্গনের তো অনেক আইনজীবীর সাথে কথা হচ্ছে, মিটিং হচ্ছে বিভিন্ন ধরনের। বাংলাদেশ থেকে অনেক আইনজীবী অলরেডি ঘুরে এসেছেন, বিদেশে যারা আছেন তারাও কথা বলছেন। এইটারও একটা আইন ফোরাম করে সেখানেও 1জন বা 2 জন, মিডিয়া সেলের মিডিয়া প্রচারের জন্য 1জন বা 2 জনের নাম এভাবে ঘোষণা হতে পারে। মানে এগুলো কোনো ডিরেক্ট পদবি না এই মুহূর্তে, মানে এটা বলেন যুদ্ধকালীন একটা সিস্টেম তৈরি হয়। তো এই হচ্ছে যে হাই প্রোফাইল মিটিংটা শুরু হয়েছে আজকে থেকে। মানে আপনাদের কাছে যখন ভিডিওটা যাবে ঠিক তার ঘন্টা 2-1 পর থেকে হাই প্রোফাইল মিটিংটা শুরু হবে। তো এইসব হাই প্রোফাইল মিটিং এর কি প্রয়োজন? বা নেত্রী চাইলে তো অমুক ধরেন আমারই বললো যে তুই মিডিয়া ব্যক্তিত্ব, আপনারে বলে দিল যে তুই আইন ব্যক্তিত্ব, অমুকের বললো যে তুই মায়ের ব্যক্তিত্ব, এইভাবে করে দিতে পারতো না। এইভাবে করা যায় না, বিধায় এই মিটিং গুলো করে একটা বাইন্ডিং আনতেছে সবাইকে। কারণ হচ্ছে যেহেতু ফেরত আসবেন, নেত্রী বলেছেন যে সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে উনি দেশে ফেরত যাবেন। সমস্ত নেতাকর্মী বলতে 500-700 নেতাকর্মীও এখন দেশের বাইরে নেই, সবাই দেশে আছে। যারা আছে তারা সবাই যাবে। নেত্রী বলছে আমি আত্মসমর্পণ করবো, নেতারাও আত্মসমর্পণ করবো। এখন আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করছেন, যে আমাকেই অনেকে জিজ্ঞেস করছেন, তো আমি জানি যে অনেকে জিজ্ঞেস করছেন যে নেত্রী আসলে আমাদের উপর নির্দেশনা কি, এই কি সেই কি। দেখেন, আগে আমাদের বিচার করতে কি আমাদের শত্রু কারা। সর্বপ্রথম আপনি যদি শত্রু চিহ্নিত করতে না পারেন তাহলে আপনি বুঝবেন না যে আপনি করবেন। এখন নেত্রী যখন দেশে যাবে, আমাদের শত্রু প্রথম তো সরকার,
তারেক জিয়া সরকার আমাদের শত্রু। কারণ তারা আমাদের জন্য ঢাকা এয়ারপোর্ট বলেন, বর্ডার বলেন, নৌপথ বলেন, রেলপথ বলেন, কোথাও যায় আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকবে না যে এসো এসো গো গান গাইয়া ফুলেছি তাই গো, এরকম তো করবে না। ঠিক আছে না? পুলিশ ওদের ওই সক্ষমতা নাই যে আবার আমাদের পিঠে ঘরে তোলার। কিছু কিছু হুমকি দুমকি তো দেখাবে। ওই যে বাঘ যেমন দেখেন না, বাঘ জঙ্গলে যখন বয়স থাকে তখন খুব তেজি দৌড়ায়, বুড়ো হয়ে গেলে একটু হাউ হাউ করে, ওই রকম পুলিশের অবস্থা। আর সেনাবাহিনী হয়তো একটু নড়াচড়া করলো, তারা খুব একটা বেশি কিছু করবে না। তাহলে আমাদের শত্রু কারা? বিএনপি। আমাদের শত্রু কারা? জামাত ইসলামী, মৌলবাদী শক্তিটা আমাদের শত্রু। এবং আইএসআই জঙ্গি, আইএসআই পাকিস্তানের আইএসআই যারা আছে তারাও কিন্তু কাজকাম শুরু করছে। তারা এই জঙ্গিগুলো লাগাবে আমাদের পিছনে, কারণ তারা জানে যে যদি আওয়ামী লীগ আইসা যদি মাজার সোজা করে দাঁড়ায় যায় তাহলে এই জঙ্গিদের অবস্থা খারাপ, এটা জানে। আমাদের সহযোগিতা করবে, আমাদের সহযোগিতা অবভিয়াসলি এখন আপনারাও বলতে পারেন, আমরাও বলতে পারি যে আমাদের কিছু ইনফরমেশন দিবে, সহযোগিতা করবে, কিন্তু ভারত এসে যুদ্ধ করবে না আপনারা আমাদের। কিছু লোক মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ধরেন কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ এন্ট্রি হয়ে গেছিলেন, তাদের মধ্যে যারা যারা অপমানিত হয়েছেন এরপরে, এরা কিছু কিছু লোক আমাদের সহযোগিতা নামবে। সে আগেই ভালো ছিলাম কথার মতো। এছাড়া যেসব নর্মাল লোক যে আওয়ামী লীগ করছে হয়তো সমর্থন করে, এইসব লোক, এই যে হাজার হাজার লোক চাকরি গেছে, শিক্ষক মিক্ষক, এরা অন্তত কিছু করতে না মৌন সমর্থন দিবে। এরা আপনাদের মিছিল মিটিং এসে রাস্তায় দাঁড়ায় হয়তো 2টা পানির বোতল দিয়ে যাবে চুপে চাপে, নিরীহ লোকেরা। বাকি আমজনতা, রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, তারপর ট্যাক্সি ড্রাইভার, মানে গরিব মেহনতি মানুষ, এরা আবার আপনাদের সাথে আসবে, কিছু কিছু হেল্প করবে। 100% সবাই নাইমে আপনাদের সাথে যুদ্ধে বন্দুক ধরবে না। যুদ্ধে বন্দুক সবাই ধরে না, সৈনিক বন্দুক ধরে, আমজনতা ধরে না। কিন্তু আমজনতা ব্যাটেল ফিল্ডে অন্য কাজ করে দেয়, কেউ খাবার দেয়, কেউ পানি দেয়, কেউ চিকিৎসা সেবা দেয়, কেউ ট্রিটমেন্ট দেয়। এইটা তাহলে আমাদের শত্রু হচ্ছে যে মূলত আইএসআই এর এজেন্ট যেগুলো আছে বাংলাদেশে, মৌলবাদী যেগুলা, এই টার্কিশ এজেন্ট, পাইক্কা এজেন্ট, এগুলা সাথে বাংলাদেশের মৌলবাদীগুলা, এই এনসিপির গুন্ডা, এগুলোর কথা কয়া লাভ নেই, এগুলো মুতের সাথে বাইসা যাবে বিএনপি। বিএনপি এবং প্রশাসনের একটা অংশ হয়তো চাইবে। কারণ কি জানেন, গত 2 বছরে তারা যারা খাইছে বা যা খাইতেছে, এখনো যা খাইতেছে, তারা কি এমনি এমনি ছেড়ে দিবে মনে করেন? ছেড়ে দিবে না। তারাও কিন্তু একটা মরণ কামড় দিবে। এই মরণ কামড় তারাও চাইবে না যে বাবারে এটা ছেড়ে দিয়ে, তো তারা জানে যে তাদের সবার বিচার হবে, এখানে কেউ ইন্ডিমিউনিটি পাবে না, এটা জানে। সুতরাং তারাও ছেড়ে দেবে, তারা মরণ কামড় দিবে। আর সেই মরণ কামড় আবার আমরাও দিতে হবে। কারণ আপনারা বলতে পারেন আমরা কিভাবে মরণ কামড়? ভাই একটা কথা বলি, আপনার নেত্রী আসবে এটা শোনার পরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ধূপধুপানি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে 5ই আগস্ট নেত্রী 1:30 থেকে 2টার ভেতরে আমরা খবর পেয়ে গেলাম যে নেত্রী দেশ ত্যাগ করেছেন। সোনা প্রধান এসব বললেন না, এরপরে প্রচন্ড একটা তাণ্ডব চালাইলো এই মৌলবাদী জামাত বিএনপি গোষ্ঠী। আপনারা মনে রাখতে হবে, ওরা যে তাণ্ডবটা চালাইছে, ঠিক নেত্রী যখন বলবে যে আমি কালকে আসছি বা পরশু আসছি, সেম তাণ্ডব 100 গুণ গতিতে আমি আপনি চালাইতে হবে। আমি আপনি যখন এই তাণ্ডব চালাবো, এই তাণ্ডব তারা সইতে পারবে না। এই তাণ্ডব সর উপায় নেই তাদের। তবে এই তাণ্ডবের মধ্যে আমরা কোনো পুলিশ মারবো না, কোনো থানা লুট করবো না, থানা আক্রমণ করবো না। সেনাবাহিনী শক্তর ভক্ত নরমার জন্য, এরা মারবে না, আমাদের মারতে আসবে না। প্রথমে একটু হাইফাই করলো, কিন্তু করবে না। ওই যে গোপালগঞ্জে যে 5 জন মারছে, ওই ঘটনা এরা আর ঘটাইবো না। কারণ হেরাও এখন সাইডা দিয়ে মাকাইন্দাবাচি অবস্থায় আছে। পুলিশ চুপ হয়ে যাবে, কারণ আপনি যখন রাইগা যাবেন, আপনি যখন মাইট শুরু করেন, পুলিশও সামনে আসবে না। ওই যে সন্ত্রাসী গোষ্ঠী, এটা আপনি চিহ্নিত করে পারেন। নেত্রী বারবার বলছে যে চিহ্নিত করো, লিস্ট করো, হ্যান করো, ত্যাগ করো, বলছে না? কারণ হচ্ছে যে আপনি নেত্রী ঘোষণা দেওয়ার লগে লগে ওই অ্যাটাকটা আপনারে করতে হবে। ফার্স্ট অ্যাটাক যদি আপনি কইরা বসেন তখন, কারণ আমাদের তো এমনি সব গেছে, কিছুই নাই, তো আমরা এখন অ্যাটাক করলে আর কি বা করবি? যদি আমরা এই অ্যাটাক যদি করতে না পারি, তাইলে কি হবে জানেন? আমরা পিছায়া পড়বো। এটা মনে হয় কিন্তু ফুটবল খেলায় যেই দল যত বেশি প্রেসার করে অ্যাটাক করছে, সেই দলে কিন্তু গোল করে দিচ্ছে। আপনি অ্যাটাক করতে না পারলে, আপনি যদি অ্যাটাকিং ক্ষমতা না থাকে, সেভিং ক্ষমতায় যান, তাহলে আপনি জিতবেন না। আপনারা ফরওয়ার্ডে খেলতে হবে। সুতরাং আপনি ফরওয়ার্ডে খেলতে হবে। ঠিক নেত্রী বলার সাথে সাথে যদি ফরওয়ার্ডে খেলতে পারেন, তাইলে দেখবেন যে ওরা ভয়ে 5ই আগস্ট আমি আপনি চলে গেছি কেন, ওরা এত বেশি ফরওয়ার্ডে খেলতে আসছে যে আমরা দ্বিধাহীন হয়ে গেছি, আমরা বুঝে উঠতে পারিনি। ঠিক ওদের ওই সুযোগ, এবার ওদের জন্য ওই সুযোগ আর দেওয়া যাবে না।
আমি আপনি নামার সাথে সাধারণ পাবলিকও উঠে তাদের শুরু করবে এটা, এবং এইটাই করতে হবে। এইটা কইরেই আমরা ওদের বুঝাই দিতে হবে সবকিছুর শেষ আছে, এবং এইটা হচ্ছে যে আমাদের শেষ খেলা। মনে রাখেন যে নেত্রী আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা অ্যাটাকিং এ যাইতে হবে। আমরা আর তখন সেভিং এ যাই লাভ নেই, মানে সেফ সাইডে যাই লাভ না, আমরা অ্যাটাকিং এ যাবো। আমরা যদি ফরওয়ার্ডে খেলি দিই, খেলা দিলে ঠেলা দিবে, খেলার সাথেই ঠেলা হয়ে যাবে, কিন্তু কোনো নিরীহ ব্যক্তি বা অন্য কাউরে না। এই জঙ্গি গোষ্ঠী ধৈরা উৎপটাং করে দিতে হবে, তাইলেই আমরা আইসা যাব। আস্তে আস্তে আরো খবর আসবে, আরো অনেক কিছু বলবে, আরো অনেক কিছু হইতে থাকবে, দেখতে থাকেন। হ্যাঁ, বিদেশের যেসব শক্তি আছে সেগুলো আস্তে আস্তে দেখবেন যে আমাদের পক্ষে আসতেছে, কিন্তু একমাত্র আসবে না পাইকা আর তুর্কি, পাকিস্তান আর তুর্কি, এই দুইটা আইব না। এই দুইটা বাদে আর সবাই আসবে, এবং এদের এই জঙ্গি গোষ্ঠীগুলা আমাদের পেছনে লাগানোর সর্বোচ্চ চেষ্টায় রাখো। সুতরাং চোখ কান খোলা রাখেন, এবং একটা কথা এখনো বলে দিই, ভবিষ্যতে বলবো, প্রতিদিন বলবো এখন থেকে, সেটা হচ্ছে যে নেত্রী যেই মাত্র বলবেন যে আমি কালকে আসছি, ডেট ঘোষণার সাথে সাথে সেদিনই আপনাদের ফরওয়ার্ডে যায় খেলা শুরু করে দিতে হবে। যা গেছে গেছে, আর কিছু যাওয়ার নেই, ইজ্জত তো এমনি গেছে, আর বেজ্জিতি আর কি ডর। সুতরাং ফরওয়ার্ডে খেলবো, সব সাবা করবো। যখন আপনি কোনো কারোর নাম রাখেন আবু জর, মনে করেন আপনার সন্তানের নাম রাখছেন আবু জর, নামের সাথে অবশ্যই কামের সম্পর্ক আছে। যেমন ধরেন 2-4টা ব্যতিক্রম বাদে, যেমন একটা লোক, একটা নারী দেখতে অসুন্দর, তার নাম রেখেছেন বিউটি, সেটা আলাদা বিষয়, বা তার নাম রেখেছেন পরী, সেটাও আলাদা বিষয়। অথবা অন্ধের সন্তানের নাম রাখলেন পদ্মলোচন, সেটা 2-4টা ব্যতিক্রম থাকে, কিন্তু নামের সাথে কামের। যেমন আমার নাম শেখ ফরিদ কেন রেখেছিল? আমার নাম আমার মামা রেখেছেন শেখ ফরিদ, যাতে আমি আল্লাহর ওলি হই। দুষ্ট লোকের এখন জিন্দা ফিরি ডাকে, সম্ভবত এটা মামার বরকত। আমার নাম শেখ ফরিদ কেন রাখা হয়েছে? একজনের নাম কেন নিজামুদ্দিন রাখে? কারণ তার আউলিয়া বানাবে। একজনের নাম মোহাম্মদ, নামের আগে মোহাম্মদ বা পরে মোহাম্মদ কেন দেয়? মানে মোহাম্মদের মতো হইতে চায়। কেন ওই 4 কোম্পানির নাম আবু বকর, ওসমান, আলী, ওমর না রেখে আপনি জাফলং তো রাখলেন না? জাফলং কোম্পানি, অথবা ব্রহ্মপুত্র কোম্পানি, অথবা যমুনা কোম্পানি রাখলেন না তো? অথবা পদ্মা, অথবা তিস্তা রাখলেন না তো? রাখিছেন? অথবা সুবর্ণখালী রেখেছেন কি আপনি? অথবা ময়নামতি রাখেন নাই তো আপনি? অথবা রাম ব্রিগেড তো আপনি রাখেন নাই? কৃষ্ণ অর্জুন কেন রাখেন নাই? কারণ আপনি ওগুলো বিশ্বাস করেন না। আপনি আচ্ছা মানলাম হিন্দু ধর্মের রাম, অর্জুন, কৃষ্ণ রাখলেন না, কৃষ্ণ ব্রিগেড, রাম ব্রিগেড রাখলেন না, সমস্যা নাই, আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন না। বাংলাদেশের সেনাবাহিনী ইসলামী বাহিনী যেহেতু, কিন্তু বাংলাদেশি তো নাকি, তো বাংলাদেশের নামের সাথে মিল রেখে করতেন। বাংলাদেশে কি নামের অভাব? দোয়েল কোম্পানি রাখতেন, দোয়েল, সমস্যা কি? খুব সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা আছে। কারণ বিলিভ অ্যান্ড বিহেভিয়ার, আপনার বিশ্বাসের সাথে আপনার আচরণ যাবে। সেই জন্যে বাংলাদেশেও যে মৌলবী বলৎকার করে, আমেরিকা ইউরোপে গিয়েও সেই মৌলবী, সেই মসজিদের ইমাম বলৎকারী করে। একজন মুসলমান বাংলাদেশে যেভাবে চিন্তা করে, ডক্টরেট নিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইটালি গেলেও সেই বিশ্বাসী রাখে। চরমনায়ের পীরে রোজিফার বইটা নিয়েই যাবে, 1800 পীরে রোজিফার তালিকা নিয়েই যাবে, দেওয়ানবাগের রোজিফা নিয়েই যাবে, এনায়েতপুরের রোজিফা নিয়েই যাবে, কারণ বিলিভ অ্যান্ড বিহেভিয়ার একসাথে। আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, তেমনি নামের সাথে অবশ্যই সম্পর্ক আছে। কোম্পানিতে সাধারণত 100 থেকে 150 জন সৈনিক, কর্মকর্তা সব মিলিয়ে থাকে আর কি, তাদেরকে কোম্পানি বলে। নতুন ক্যাডেট আসে প্রতি বছর, তাদের নাম দেওয়া হয়। নামের বাংলাদেশ অভাব পড়েছে, তাই 5000 মাইল দূরে থেকে সৌদি আরব থেকে নাম হায়ার করতে হয়েছে। আচ্ছা, আপনি ব্যক্তির নাম রাখতেই পারেন, এটা আপনার ব্যক্তি হতে পারে, কিন্তু রাষ্ট্রে আপনি তা করতে পারেন না। বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধার সন্তানও দেখেছি পোস্ট দিয়েছে, হয়তো কি রামযুদ্ধ মধু রাখবে না তোর মায়ের ভাতারের নাম রাখবে? রামযুদ্ধ মধু তো বাড়ির কাছে, 4000 মাইল দূরে থেকে তুমি নাম রাখতে পারো বক্কর, ওসমান, আলী, সামনে থেকে রাম যুদ্ধ মধু রাখতে হবে। রাখলে সমস্যাটা কি হইতো? আমি বলছি না সেটা রাখা হবে, যুক্তি দিলে যুক্তির বদলে বললাম। ইসলামীকরণ, সেনাবাহিনীতে ইসলামীকরণ বহু আগে হয়ে গেছে।
1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমেই আসলে সেনাবাহিনী পাকিস্তানিকরণ করা হয়ে গিয়েছিল, তাই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এখন বলবেন তাহলে জিয়াকে হত্যা করেছে, তাহলে জিয়াকে যারা হত্যা করেছে তারাও ছিল জামাতে ইসলামী। জামাতের রুকন ছিল মেজর মঞ্জুর, জেনারেল মঞ্জুর। এটা আমি বলি নাই, মেজর আখতারুজ্জামান বলেছেন, যিনি বিএনপির খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন, লাইভ এসে আমার সাথে বলেছেন, এবং আমিও সেটা আমার নিজের কানকে বিশ্বাস করতে পারি না। আমি বললাম আরেকবার রিপিট করেন, তিনি রিপিটও করেছিলেন। কি বলেছিলেন? যে মেজর মঞ্জুর জিয়াউর রহমানকে মেরেছিল এই জন্য যে জিয়াউর রহমান নাকি, দেখেন বিশ্বাস অপবিশ্বাস কত বিপজ্জনক, তার ধারণা জিয়াউর রহমান ভারতপন্থী হয়ে যাচ্ছে, তার জন্যে মেরে ফেলেছে, কারণ তারা জামাতে ইসলাম করে। জামাতের রুকন ছিল মেজর মঞ্জুর, জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুরটাকে তার বন্ধু এবং তার সহকর্মী তাকে মেরে ফেলেছে। কেন? যে ভারতীকরণ করতেছে। এখন বুঝতে পারছেন তো যে বিশ্বাস কত ভয়ঙ্কর জিনিস, মেরে ফেলতে পারে। সেটা ভুল বিশ্বাস হতে পারে, কিন্তু আপনাকে মেরে ফেলবে। বিপদটা দেখেছেন কথা অপবিশ্বাসের। এই যে 4 খলিফার নামে যে বাংলাদেশ সেনাবাহিনীর, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা জানাবেন, যারা দেখতেছেন কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি। এই যে সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এখন আমি কিন্তু আলোচনাটা করতাম না, আমি বিচ্ছিন্নভাবে বিভিন্ন টক শোতে কথা বলেছি, আমি বিচ্ছিন্নভাবে আমার আলোচনায় নিছি, কিন্তু আজকে সকালে আমার জরুরি কাজ আছে, তা রেখে কথা বলতে এসেছি। কেন জানেন? আমার কাজ হলো আপনাদেরকে তথ্য দেওয়া, আলোচনা সামনে আনা, সতর্ক করা। এখন আপনি যদি সতর্ক না হন আপনার ব্যাপার, অন্তত আমি বলতে পারবো যে আমি বলেছিলাম, আপনারা শুনেন নাই। আমি জানি আপনারা শুনবেন না, কারণ শিক্ষা না পাওয়া পর্যন্ত শুনবেন না। যখন 2023-এর 7 অক্টোবর ইসরায়েলে হামলা করলো ওই হামাসের জঙ্গি গোষ্ঠী, আমি তখনই বললাম এদের কপালে শনি আছে, মুসলমানদের কপালেও শনি আছে। তারা বিশ্বাসই করলো না। শুধু হামাসের ওই গাজাই চলে যায় নাই, শেষে ইরানকেও তামা করেছে, করে নাই? করেছে কিনা? আরো করবে। সিরিয়া দখল করেছে, লেবানন দখল করেছে, ফলাফল দেখতে পেরেছেন? তাই সতর্ক করতেছি। এই যে বাংলাদেশের সেনাবাহিনীর 4টা কোম্পানির নাম রাখলেন, আমি জানি আপনারা এই কথা শোনার পরে অনেক আওয়ামী লীগের লোক আমার সমালোচনা করবেন, বিএনপির তো করবে, জামাত তো করবেই, মুসলমান তো মনে করবে আমি ইসলামের শত্রু। কিছু করার নেই, কারণ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ইসলামের শত্রুরা কি 3 খলিফাকে হত্যা করেছিল? ইসলামের খলিফারা কি কারবালা করেছিল? ইসলামের শত্রুরা কারবালায় কারা ছিল? মরেছেও মুসলমান, মেরেছেও মুসলমান, আবার সেটা পালন করে। অদ্ভুত ব্যাপার। আসল কথা বলে না, ফাতরামিটা দেখেন মুসলমানদের। মারলো কে? মুসলমান। মরলো কে? মুসলমান। নবীর ওয়ারিসদের কে মারলো? নবীর বংশকে কে মারলো? মুসলমান। তাও কারা মারলো? সাহাবীরা। সেই সাহাবীরা নাকি আবার আদর্শ। কোন সাহাবীরা যুদ্ধ করলো? উষ্টের যুদ্ধে 25,000 সাহাবী মারা গেছে। আবু সুফিয়ানের সাথে যুদ্ধে প্রায় 70,000 সাহাবী মারা গেছে। তাহলে আদর্শ কিভাবে হইলো? তারা কিভাবে আদর্শ হয়? এটা বললে বলবে কি গুস্তাখে সাহাবা। ঠিক আছে, আপনি বলেন তারা নিজেরাই যুদ্ধ করে 25,000, 70,000, 50,000 মারা গেছে। ইসলামের ইতিহাসে দেখেন তো, প্রফেট মোহাম্মদ মারা যাওয়ার পরে, আবু বকর মারা যাওয়ার পরে কিভাবে হত্যা হয়েছে, পরস্পরকে হত্যা করেছে। কোন ইসলামের খলিফা? এরা কি জানে? এই যে বাঙ্গুরা ক্যাডেটের নাম দিল, তারা কি জানে যে একটা রক্তাক্ত ইতিহাসকে সামনে নিয়ে আসলো? কোন রক্তাক্ত ইতিহাস? যে মুসলমান নিজেদেরকে হত্যা করে, খুন করে, মেরে ফেলে। কোথায়? হযরত আলীকে যে মেরেছে, ইসলামের 4র্থ খলিফা, তাকে বলা হয় সর্বশেষ খলিফা। যদিও কেউ কেউ আবার মুয়াবিয়া কেউ খলিফা মানে, তার পুত্র ইয়াজিদ কেউ কেউ মানে, সেটা আলাদা। একেবারে সুলতান সুলেমান পর্যন্ত খলিফা মানে। সে সুলতান সুলেমানের খলিফার খবর তো জানেন, তার ঘরে ছিল হারাম, হেরেম শরীফ, যেখানে দাসীদের রাখা হইতো। এটা হলো খিলাফত। যাই ওই প্রসঙ্গে যাচ্ছি না। 4 খলিফার নামে যে করলো, 3 খলিফা কারা মারা গেল? আবু বকর, ওসমানকে কে মেরেছে বলেন তো? তারা কারা কারা? ওই যে কোম্পানির নাম ওসমান, তারা কি জানে যে 4 খলিফা এই আবু বকরের পোলা ছিল সেখানে জড়িত হত্যা করার জন্য? জানে কি? সাহাবারাই তাকে হত্যা করেছে। কোরআন শরীফ মানে পবিত্র ইসলামের পবিত্র গ্রন্থ পাঠরত অবস্থায় তাকে হত্যা করাইছে। তার বিরুদ্ধে অভিযোগ কি ছিল জানেন? সে নাকি কোরআন বিকৃত করেছে, কোরআন জ্বালিয়ে দিয়েছে। আমি বলি না, ইসলামের ইতিহাসে এটা আছে, পড়ে দেখেন। আমি জানি তারা তা পড়বে না,
কিন্তু আমাকে গালি দিবে। এবার আসেন ওমরকে কে মেরেছে? ছুরি মেরেছে কে? নৃশংসভাবে কারা মেরেছে? মসজিদে। আলীকে যে ব্যক্তি জবাহ করেছে তাকে বলা হতো তার মতো আবেদ মানে বিরাট আমলকারী, মানে নামাজ রোজা তাহাজ্জুদ নামাজ কোনোদিন তাকে কেউ ছাড়তে দেখেনি, ফজর নামাজে তাকে কেউ ছাড়তে দেখেনি। 6 মাস একটানা ফজর নামাজ পড়েছে শুধু খলিফা আলীকে হত্যা করার জন্য, এবং যখন সেজদারে যান তখন তাকে কোপায় মেরে ফেলে। বিখ্যাত সাহাবা। ফলাফলটা কি? তাহলে নৃশংসভাবে হত্যা হয়ে গেল সেই মানুষগুলোর নামে কোম্পানি, আর্মির কোম্পানি। কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তাদের কি সম্পর্ক আমাকে বুঝায় বলেন। মানে এরা তো সরাসরি ইয়াহিয়া কোম্পানি নাম দিতে পারে না, আইয়ুব কোম্পানি নাম দিতে পারে না, গোলাম আজম কোম্পানির নাম দিতে পারে না, টিক্কা খানের নাম দিতে পারে না। লজ্জায় তারা দুধের স্বাদ ঘোলে মিটাইতে আরবের নাম দিয়েছে। এই হাসবে, আমি নিশ্চিত সৌদি আরবের লোকজন হাসতেছে এগুলো শুনে, ইরাকের লোকজন হাসতেছে, জর্দানের লোকজন এগুলো হাসতেছে। যেমন নামের আগে আপনি মোহাম্মদ লেখেন না? সৌদি আরবে কয়জনের নামের আগে মোহাম্মদ আছে? মোর ক্যাথলিক দেন দা পোপ, মোর মুসলিম দেন দা আরব। এই ফাত্রাবিতে চলবে না ভাই। এই যে দেখেন পাকিস্তানি পতাকা উড়াইতে পারে না, পাকিস্তানি পতাকা উড়াইতে তো পাবলিক তো সেটা ভেঙে ফেলবে। আবার কালেমার পতাকার পিছনে যদি কালো রং থাকে তাহলে সেটা ভেঙে ফেলবে। সেই জন্য তারা সাদা পতাকা কালেমা লিখে ফাত্রামি শুরু করেছে বাংলাদেশে। এগুলো আমি বললে আমি খুব খারাপ, উচিত কথা একটু তিতাই লাগবে। সব ওষুধ মিষ্টি লাগে না, অনেক ওষুধ তিতা। আমি দেশের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি, মানবতার জন্য কথা বলি, বাংলা ভাষা, সংস্কৃতি, সভ্যতা, ভাষা, সঙ্গীত, সম্প্রীতির কথা বলবো। আপনি যাই বলেন আপনি আমাকে, আপনার ফতোয়ায় আমার কিছু যায় আসে না। ওই বেহেশত যদি থাকে আপনার ক্যাসক্যাসা নিতে, ভেজভেজা নিতে, আপনার ফতোয়ায় আমার বেহেশত থাকবে না, ঠেকবে না। আর ওগুলো না থাকলে তো নাই। বলৎকারী মৌলবী কি ফতোয়া দিল, সুদখোর, ঘুষখোর, জমি দখলকারী, তারা আমার কি ফতোয়া দিল? তাদের ফতোয়ায় আল্লাহ, গড, ভগবান আমার বিরুদ্ধে আসবে না। আমি শেখ জীবনে কারো ক্ষতি করি নাই, আর যদি ক্ষতি করে থাকি তার কাছে ক্ষমা চেয়েছি, যদি করে থাকি। কারো ক্ষতি কামনা করি না। তাই আপনি সুদখোর হয়ে চাপা মারবেন, অন্যের জমি দখল করে বাটপারি করে আপনি আসবেন আমার উপর। সারা জীবন গাঁজা খেয়ে আজকে বিরাট ইসলামিস্ট হয়ে গেছেন। সারা জীবন ইয়াবা টানতে গাঞ্জা খাইতে খাইতে হাতে দাগ পড়ে গেছে, কলকি টানতে আপনি আমার বিরুদ্ধে সমালোচনা করেন, আমার কি যায় আসে? আপনি সরিষাবাড়ি ইমাম সমিতির সভাপতি ধরা পড়েছিলেন সরিষাবাড়ি লোকশেডের একটা পানির ট্যাঙ্কের নিচে মাতারির সাথে, মাতারি মানে আমাদের এলাকায় মাতারি নারী না, মানে মোবাইল প্রস্টিটিউট, ভ্রাম্যমাণ পতিতার সাথে ধরা পড়ে। আপনার ফতোয়ায় আমার কি যায় আসে? আপনি মাদ্রাসার বিরাট বড় মুহাত্তামিম, আপনি বলৎকার করে ধরা পড়েছেন আমি জানি না, আপনি আমার সমালোচনা করলে আমার কি যায় আসে? আপনার মতো বলৎকারী মৌলানার ফতোয়ায় আমার বেহেশতের নাম কাটা যাবে, স্বর্গের নাম কাটা যাবে। আপনার ফতোয়া আমি থোড়াই কেয়ার করি। আল্লাহর আর কত নিচে না হবেন, খোদারে, ভগবানের, গডের কত নিচে না হবেন? আপনাদের কথায় আল্লাহ চলে। সরমনের পীরের ফতোয়ায় কারো বেহেশত বাতিল হবে? ওই জামাতের বাটপারদের কথায় কারো বেহেশত বাতিল হবে? যদি হয় তার বোঝা গেল যে ইসলামটা কত ফাত্রা জিনিস, ইসলামও ফাত্রা হয়ে গেছে। তাইলে যদি তাই সত্য হয় তাহলে তো ইসলাম একটা ফালতু বিষয় হয়ে গেল। মানে আমি বলছি ইসলাম, যদি এই কথা সত্য হয়, যদি একটা বলৎকারী মৌলানার কথায় আপনার আমার বেহেশত নির্ভর করে, যদি একটা সুদখোর, ঘুষখোর, দুর্নীতি বা জমি দখলকারী, বইনের ওয়ারিশ মারা লোকের কথা আল্লাহ চলে, তাহলে তো বোঝা যাবে যে আল্লাহর আকল টাকল বাংলাদেশের বাঙ্গ মুসলমানদের মতোই। আমার তা মনে হয় না, আল্লাহর আকল এত নিচে নামে নাই। এটা আমার ধারণা। আল্লাহ যদি থাকে, যা বলতেছিলাম, এই যে ব্রিগেড, এখন তারা কি প্রস্তাব দিয়েছে জানেন? 4টা তো করেছে। এই যে আমরা তো সমালোচনা করলাম যে বাংলাদেশ সেনাবাহিনী জামাতিকরণ হয়ে গেছে, আমরা এত সমালোচনা করলাম, ইসলামীকরণ করতেছে, ইসলামী জঙ্গিবাদীকরণ করতেছে, এগুলো সমালোচনা করলাম। বিনিময়ে তারা কি করেছে জানেন? এই বাংলাদেশ সেনাবাহিনী, এই মিলিটারি কি করেছে জানেন? বাংলাদেশের মিলিটারি এখন তারা প্রস্তাব দিয়েছে আয়েশা ও ফাতেমা ব্রিগেড করবে, কোম্পানি করবে। বুঝতে পারছেন তো কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কোন দিকে যাচ্ছে? কোন আয়েশা? যে আয়েশা আলীর সাথে যুদ্ধ করে 25,000 সাহাবী মেরে ফেলেছে। তারা শ্বশুর, শাশুড়ি, জামাইয়ের যুদ্ধ। কি সুন্দর! আলীর নামে ব্রিগেড, আবার
আয়েশার নামেও আলী নামেও কোম্পানি, আবার আয়েশার নামেও কোম্পানি। সেই আয়েশার আলী কোম্পানি তো আবার ফাইট লাগবে না, তো ইসলামের ইতিহাসে কিন্তু হয়েছে। তারা উভয়ে 25,000 সাহাবী মেরে ফেলেছে সেই যুদ্ধে। তার নাম হলো জঙ্গে জামাল, উষ্ট্রের যুদ্ধ। ইসলামের ইতিহাসে সরে সরেও যদি শিখে থাকেন এটা জেনে নিয়েন। এটা যারা জানে ইসলামের ইতিহাসের একেবারে প্রথম সেমিস্টারে যারা আছে তারাও এই ইতিহাস জানে। এটা আপনি জানেন না, আমি কি করবো? तू नादान है तो मैं क्या करूं, तेरा अकल नहीं है तो मैं क्या करूं। তাহলে কোন আয়েশা, ওটা তো পরে যায়, আয়েশা যে আয়েশা জামাই হযরত আলীর সাথে ফাইট করছে, জামাই আবার কে? সেই জামাই হলো আবু বকর, সেই শাশুড়িকে আবু বকরের কন্যা। আবার জামাইটাকে নবীর চাচাতো ভাই এবং জামাতা, জামাই শ্বশুরে ফাইট, শাশুড়ি ফাইট। আবার কোন আয়েশা? যে আয়েশাকে প্রফেট মুহাম্মদ 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছিলেন, 9 বছরে সহবত করেছেন। সহবত মানে বাসর ঘর করেছেন। এই জন্য আফগানিস্তানের ওই যে ফাতরা কিছু তালেবান আছে, তারা এখন 6 বছরে বিয়ে করা যাবে না, 9 বছরে বিয়ে দিতে হবে। বিরাট উপকার করছে। 6 বছরে বিয়ে দেওয়া যাবে না, কঠোর আইন, তো 9 বছরে করা যাবে। এখন বুঝতে পারছেন তো কই থেকে আসছে? বিলিভ এন্ড বিহেভিয়ার একসাথে যাবে। আপনি মনে করেন না যে আলী, বকর, ওসমান, ওমর নাম রেখেছেন, তারপরে এখন প্রস্তাব দিয়েছেন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী না বলে এটা ইসলামী সেনাবাহিনী বলা যায়, নাদান নিদেন মানে কমপক্ষে পাকিস্তান বাহিনী বলা যেতে পারে। এটা বাংলাদেশি সেনাবাহিনী আর নাই, আর কোনো জিনিস ছিল না নাম দেওয়া। এই যে ফাতেমা আর আয়েশা কোম্পানির নাম দিলেন, এটা কি ভালো করেছেন? বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আজকে আমাকে সকালবেলা দেখি যে আমার অন্তত 30টা ফোন আসছে, 30টা। আমি আশ্চর্য হয়েছে তখন এই বিষয়ে বলতেছে, এবং সেটা নিষ্ঠ খবর, মানে সঠিক খবর। সবগুলো বিদেশ থেকে ফোন আসছে যে এগুলো খুব জানেন? আমি বলছি না, আমি জানি না। আয়েশা এবং ফাতেমা দেওয়া হয়েছে প্রস্তাব, কিন্তু রাবেয়া বসরি যদি প্রস্তাব দেয় তাহলে দেখতেন বাংলাদেশে জামাতিরা বিরোধিতা করতো, লামা জাহাবির আবার বিরোধিতা করতো। যদি আপনি রাবেয়া নাম দিতেন তাহলে আবার মেনে নেবেন না, কারণ রাবেয়া বসরি আবার একটু ছবিপন্থী। যদি ইসলামের ছবি টুবি নেই, সবার কাজ একটাই, সারা দুনিয়াতে সবকিছু। আচ্ছা, এই যে স্যার খলিফার নামে দিলেন, কি বুঝালেন? আমি বাংলাদেশের যে সেনাবাহিনীর জেনারেল আছে, এই ওয়াকার ফোয়াকার মোয়াকার যারা আছেন, আপনাদের আকল আছে কিছু? পড়ালেখা কদ্দূর করেছেন? আপনি আমাকে বলেন, আপনাদের জ্ঞানের একটু পরীক্ষা নিতে চাই। আপনি কি খিলাফত কায়েম করতেছেন পৃথিবীতে? পৃথিবীতে কোনোদিন আর খিলাফত আসবে? কোনো উন্মাদ ছাড়া আর বেকুব আপনাদের মতো কিছু বাঙ্গ ছাড়া কেউ চিন্তা করে না। পৃথিবীতে কোনোদিনই আর খিলাফত আসবে না, আসতে পারে না, আসবে না, কোনোদিনই আসবে না। সৌদি আরব মানবে, সৌদি আরব ইরানকে মানবে, ইরান সৌদি আরবকে মানবে, তুরস্ক সৌদি আরবকে মানবে, সৌদি আরব তুরস্ককে মানবে। এই খিলাফত কে ভেঙেছে? মিস্টার জেনারেল ওয়াকার, আপনার বাহিনীকে একটু পড়ালেখা করেন। ওই সারাদিন মসজিদে গিয়ে লামা জাহাবি ওয়াজ শোনায়েন না। আপনার সেনাবাহিনীর লোকেরা সারাদিন বালাজাহারি, খালাজাহারি, জুকারনা লাগার মতো ফাতরাদের ওয়াজ শুনে সময় কাটায়। একটু বই টই পড়তে বলেন। আপনাদের লাইব্রেরি আছে আমি জানি, ওই লাইব্রেরিতে 2-1 আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে। প্রচুর বই আছে, যে কোনো কারণে হোক আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনাদের ওখানে বই আছে, একটু পড়তে বলেন। আচ্ছা, বই না পড়তে পারলে মোটামুটি পিডিএফ লিঙ্ক পাওয়া যায়, একটু পড়তে বলেন। আমি জানি আপনি সেনাবাহিনীতে লোক না, সব মূর্খ বর্বর দেন, না হলে তো আপনি হত্যা করাইতে পারবেন না। কারণ সেনাবাহিনীতে তো কোনো শিক্ষিত লোক তো বর্বরতা দেখাইতে পারবে না, তাই অশিক্ষিত লোকদের আপনারা নেন। অশিক্ষিত নিয়েছেন ভালো কথা, চরম ধর্মান্ধ আপনারা কেন হইলেন? আপনারা তো উচ্চ শিক্ষিত মানুষ, আপনারা তো ক্যাডেট হওয়ার পরে আরো পড়ালেখা করেন বিভিন্ন জায়গায়, আর উচ্চ শিক্ষিত হন, সর্বোচ্চ ডিগ্রি নেন, কেউ ডক্টরেট আছে, ইঞ্জিনিয়ার তো আছেই। কিন্তু ইঞ্জিনিয়ারদের প্রতি আমার কোনো আস্থা নাই, কারণ বুয়েট থেকে জঙ্গি বাড়ায় আমরা জানি। বুয়েট হইলো ওটা তাবলিগের চিল্লার জায়গা। তো আপনি এই যে এগুলো বানালেন, খলিফার ইতিহাস, খিলাফতের ইতিহাস জানেন? আপনি এটা সাইনটা কি, আপনার বিলিফটা কি খিলাফত, তাই আপনার বিহেভিয়ার আপনার নাম দিয়েছেন। তাহলে খিলাফত কায়েম করতে চান আপনি? আপনি যদি খিলাফত কায়েম করেন, আপনার খিলাফত আরবরা মানবো? আপনার তো আরবরা মিসকিন মনে করে। তুর্কিরা আপনার খিলাফত মানবে? মানবে না, আপনার গোলাম মনে করে। আজ পর্যন্ত কোনো মুসলিম দেশে কোনো আপনারা নাগরিকত্ব পেয়েছেন? আমেরিকা যায় তো খুব টাকা পয়সা রেখে, সৌদি আরবে জানতো দেখি নাগরিকত্ব দেয় কিনা। এটা বিয়ে করে দেখেন না আরবদের, আপনাদের তো সেটা ভাঙ্গা মাইর দিবে। আপনার মুরত থাকে 5টা, সেনাবাহিনীতে তো দিবে না, দাস কামলা মনে করে। আপনার যারা অফিসার আছে একটু বিয়ে করে দেখান তো। সৌদি আরবের একটা মেয়ে, তুরস্কের একটা মেয়ে, তুরস্ক না, আরে কুয়েতের একটা মেয়ে, কাতারের একটা মেয়ে, জর্ডানের একটা মেয়ে, আরবের একটা মেয়ে, ইরাকের একটা মেয়ে বিয়ে করে দেখান তো আমারে। কত সেটার মুরদ আপনাদের। আপনারা যারা জেনারেল আছেন তারাই করে দেখেন, কারণ সেনাবাহিনীকে তো দিবেই না কর্মী। আর 8 পাস, ইন্টারমিডিয়েট পাস, এদের কি দাম আছে?
এই যে খিলাফত কায়েম করতে চাইলেন, সৌদি আরবে আছে নাকি আলীর নামে কোম্পানি? পাবেন। ইরাকে আছে, খোদ ইরানে আছে নাকি আমাকে বলেন তো, যেখানে আলী সবচেয়ে সম্মানিত শিয়াদের কাছে, আলীর নামে কোম্পানি আছে কিনা আপনি আমাকে একটা দেখান তো। এই যে ফাত্রামি করে বাংলাদেশের সেনাবাহিনীকে পচাইলেন, বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র না, শুধু আপনারা নিজেরা সেনাবাহিনী যে জঙ্গিবাদী সেটা প্রমাণ করতে বুঝতে পারেন। আমাকে যারা ফোন করেছে তারা মনে করে আমি বিরাট বড় ক্ষমতাধর। আমি জেনারেলে ফোন করলে শুনে, আমি তারেক রহমানের ফোন করলে শুনে, তারপর শেখ হাসিনার সাথে নাকি আমার কথা, এটা লোকজন মনে করে, আসলে তার নয়। কেউ কেউ মনে করে যারা মারা গেছে খেলাতে যে তারাও ফোন করলে আমার কথা শুনে, এত ক্ষমতাধর মনে করে, আসলে আমি তা না, এত যোগ্য মানুষ আমি নই। তারা মনে বলছে এগুলো সতর্ক করেন, কথা বলেন সেনা কর্মকর্তাদের সাথে। আমার ভাই এই কর্নেলের উপরে কোনো কর্মকর্তার সাথে আমার কথা হয় না, কারণ আমি একদিকে আর্মিদের ভয় পাই, আরেকদিকে হলো তাদের সাথে যোগাযোগ করা বিপজ্জনক, আর তারা সব কথা বলে না। আর তাদের সাথে কথা বলে ইয়েস নো ভেরি গুড বাইরে যাওয়া যায় না। তারা জ্ঞানের তাদের চিন্তা করার সুযোগ নাই। ঠিক মুসলমানরা যেমন মাদ্রাসা তালেবে ইলমরা যেমন ধর্মান্ধ থাকে, তাদের মৌলবী সাহেব কি বলেছে, উস্তাদ কি বলেছে, রাহাবার কি বলেছে, আর বাইরে তারা আকাবের কি বলেছে, আর বাইরে চিন্তা করার শক্তি নেই। সেনাবাহিনীরও চিন্তা করার শক্তি নেই, কিন্তু মৌলবাদী চিন্তা করার শক্তি কিভাবে আসে? ওইটা আমার স্বাধীনতা আছে। কারণ কি, আমি যেদিন ক্যান্টনমেন্টের গুলোর ভিতরে দেখেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো লেখা, তখনই বুঝছি বাংলাদেশের সেনাবাহিনী গে আবার আর্মে। এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকে গেলেনি, আমি ক্যান্টনমেন্ট গুলোতে দেখেছি। সিভিল মানুষ হিসেবে আমার চাইতে বেশি কেউ ক্যান্টনমেন্টে যায় নাই। যাদের আত্মীয় স্বজন সরাসরি রক্ত আছে তারা হয়তো যায়, তাও আমার মতো যাইতে পারেনি, ঘুরতে পারেনি, কথা বলতে পারেনি। আমি সিভিল হইলেও আমার গোষ্ঠীর মধ্যে সেনাবাহিনীর লোক না থাকলেও আমি ক্যান্টনমেন্টে আসা যাওয়া করেছি। আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেক শুভাকাঙ্ক্ষী আছে। এমনকি আমি তো বলেছি যে আমাকে যখন ইসলামিস্ট জঙ্গিরা মেরে ফেলতে চাইতো, মুসলিম জঙ্গিবাদীরা মেরে ফেলতে চাইতো, আমি রাতে কিন্তু ক্যান্টনমেন্টে থাকতাম। এটা অনেকেই জানতেন না। আজকে যারা ওই যে গণজাগরণ মঞ্চ করতেন, তারা আমাকে যারা সতর্ক করতেন, তারা হয়তো আরো দু এক জায়গায় বলেছি, তাদের আজকে রাশটা প্রকাশ করি। আমি কিন্তু আমার বাসা উত্তরা থাকতো, একই সাথে আমার বাসা উত্তরা, মিরপুরে বাসা ভাড়া থাকতো, এবং যাত্রাবাড়ি কমলাপুর এদিকে বাসা ভাড়া করতাম। একই সাথে 2-3টা বাসা নিয়ে থাকতাম, কিন্তু আমি কিন্তু গিয়ে থাকতাম ক্যান্টনমেন্টে। তার জন্য আমাকে হত্যা করা যায় নাই। অনেকে বলেছেন না ফরিদের কি হয়েছে, ফরিদের তো কিছু করেনি মৌলবাদীরা, পাইলে তো আমি তো দীপন না, আমি তো অভিজিৎ রায়ের মতো বোকা নই, তাই আমাকে কায়দা করে নয় বুদ্ধি করেই বেঁচেছিলাম। আমি জানি যে এই সমস্ত হত্যার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো না কোনো ভাবে যোগাযোগ আছে। আর আমি উত্তরে বললে দক্ষিণে যাইতাম সেই সুয়ারানি দুয়ারানির গল্প, এই জন্য বেঁচে আছি। কারণ আমার স্থান কেউ জানতো না কখনো, আমি রাত কোথায় যাপন করব এটা আমার স্ত্রীও জানতো না। আমি আমার রাতের 12টায় হয়তো আমার স্ত্রীর সাথে ঘুমিয়ে আছি, আমি উঠে চলে যেতাম, এটা আমার পরিকল্পনার অংশ। অথবা আমি এক জায়গায় মনে করেন আমি মিরপুরে গিয়ে ঘুমিয়ে আছি, অথবা উত্তরা গিয়ে ঘুমিয়ে আছি, সেখান থেকে উঠে গিয়ে আবার আমি বাসায় চলে যেতাম। তার জন্য অনেকে বলছেন না আমার ক্রাইসিস থাকতো, কেন? কারণ আমার কয়েকটা বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। এমনকি উত্তরাতে আমাকে যারা জানতো আমি 18 নম্বরে থাকি, 18 নম্বরে ঠিক আরেক জায়গায়, মজার বিষয় হলো জামাতের এক লোক জেনে ফেলেছিল আমি কোন বাসায় ভাড়া নেই। ওই একটা লোক জানতো, জামাতের লোকে জেনে ফেলেছিল, এবং যে এই ভিডিওটা এখন শুনবে সে হাসবে। আমার এলাকার একটা জামাতের ছেলে, সে ওই বাসাটা আমাকে জেনে ফেলেছিল যে ওই বাসাও আমি ভাড়া নিয়েছি। মানে আরেকটা বাসা উত্তরা 18 নম্বরের বাইরে কাছাকাছি বাসা নিয়েছি, যাতে মানুষ দেখবে আমি প্রজেক্টে ঢুকি, কিন্তু আসলে আমি আবার বের হয়ে গিয়ে আমি ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে আমি হেঁটে হেঁটে গিয়ে, আর এই জন্য আমার খরচ বেশি ছিল। এটা অনেকেই জানতেন না, আজকে বললাম। অনেকে ভাবতো যে ফরিদের এত টাকা আয়, তারপর টানাটানি কেন? এখন বুঝতে পারছেন তো? আমাদের সন্তানকে রাখা হইতো এক জায়গায়, আমরা স্বামী স্ত্রী থাকতাম এক জায়গায়, এছাড়া আরো বাসা থাকতো, ভাড়া নিয়ে থাকতে হতো। সেই জন্য আপনারা যারা গিয়েছেন অনেক সময় আশ্চর্য হয়েছে, আমার বাসায় তেমন কোনো